নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প স্টিলের আলমারি। তাহলে শুরু করছি গল্পটা। গল্পের নাম স্টিলের আলমারি। চমৎকার। সকালবেলায় এক ঝামেলা। ঠিকরে উঠল লতিকা। বলতে যাচ্ছিল আপদ, সামলে নিয়ে বলল ঝামেলা। তারপর পরিতোষের কাছে চলে এসে তেমনি ঝংকারের সঙ্গেই বলল, সকালবেলায় সুখবর শোনো, তোমাদের নয়নপুর থেকে তোমার প্রাণের বরদা এসেছেন। পরিতোষের হাতে সবে এক চুমুক খাওয়া চায়ের কাপ। পরিতোষ সতৃষ্ণ নয়নে জানলার দিকে তাকিয়েছিল, কতক্ষণে খবরের কাগজটা এসে পড়ে। একতলার ঘর, সামনের জানলা দিয়ে কাগজ ফেলে দিয়ে যায়। বরদা নয়নপুর থেকে এসেছেন। পরিতোষের পেয়ালা থেকে একটু চা চলকে পড়ে গেল। জ্যাঠতুতো ভাই বরদা সম্পর্কে পরিতোষের যে একদা কিছুটা দুর্বলতা ছিল, সে কথা লতিকার জানা বলেই এভাবে ঠোক্কর দিয়ে কথা বলা। তা নয়নপুরের কথা উঠলে কার সম্পর্কেই না ঠোক্কর দিয়ে ছাড়া কথা বলে লতিকা। সেই যে বিয়ের পর কবে কোন কালে নতুন বউ হিসেবে দেশের বাড়িতে কটা দিনের জন্যে বাস করতে যেতে হয়েছিল, সেই সূত্রেই নাকি তার নয়নপুর সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আর সেই অভিজ্ঞতা যে মধুর নয়, তা লতিকার এ যাবৎ কালের সমস্ত কথাবার্তার মধ্যেই ধ্বনিত হয়। কিন্তু এমন কি সেই অভিজ্ঞতা যা সারা জীবন কাল মন বিরূপ করে রাখতে পারে? আর কিছুই নয়। মূল কারণ হচ্ছে পরিতোষের সেই তুচ্ছ গণ্ডগ্রামটুকুর প্রতি প্রাণের ভালোবাসার খবর। হ্যাঁ, লতিকা যখন ওই গাইয়া জায়গাটা সম্পর্কে সমালোচনায় মুখর হয়েছে, তখনই ওই খবরটি টের পেয়েছে। পরিতোষের মুখের রেখায় রেখায় সেই ভালোবাসাটির খবর ধরা পড়েছে। অতএব সতীনের হিংসে তুলল একটি জ্বালা। পরিতোষ কি আর তা না বুঝতে পারে? বুঝতে পেরে পেরেই তো সেই একান্ত গভীর সুন্দর ভালোবাসাটুকুকে হৃদয়ের নিভৃত কোটরে কবরিত করে রাখতে রাখতে ক্রমশ তাকে ভুলেই গেছে, অর্থাৎ সত্যিই কবরিত হয়ে গেছে। এখন আর পরিতোষকে ভবতোষ ভট্টাচার্য সম্বন্ধে তোমার প্রাণের বরদা বলার কোনো মানে নেই। বছরে কবার মনে করে তাকে পরিতোষ? চিঠি লিখে খবর নেওয়া নেই, প্রশ্নই নেই। আর নেহাত বিজয়া দশমীর প্রণাম জানানোর সঙ্গে বলা, আশা করি তোমাদের সব কুশল। ভারী সুন্দর একখানি ভাষা চালু আছে আমাদের। কেমন আছো, কি বৃত্তান্ত লিখে জিজ্ঞাসার চিহ্ন মারার পিছনেই তো থাকছে প্রশ্নগুলির উত্তরের আশা। তার মানেই জেট টেনে চলার পথ খুলে রাখা। এ বেশ, আশা করছি এর জন্যে আর উত্তরের আশা থাকে না। এইভাবেই অতি নিকটজনেরাও ক্রমশ বৎসরান্তে একবার ফুল জল পাওয়ার পর্যায়ে গিয়ে পৌঁছল। বরদার সঙ্গেও এখন পরিতোষের সেই রকমই যোগাযোগ। বরদার আশাটা অপ্রত্যাশিত, তাই চায়ের পেয়ালা থেকে একটু চা চলকাল। শুকনো গলা থেকে একটি শব্দ বেরিয়ে এলো, বরদা নয়নপুর থেকে। পেয়ালাটা নামিয়ে রেখে বিপন্ন গলায় বলল, এখন এ সময় কোন গাড়িতে? লতিকার ঠোঁট উল্টে বলল, তা কী করে জানব? তোমাদের নয়নপুরের ট্রেনের টাইম তো আর মুখস্থ করে রাখিনি। তাড়াতাড়ি কাপটা শেষ করে নামিয়ে রেখে পরিতোষ বলল, তোমার সঙ্গে দেখা হয়নি? আমি আবার আগ বাড়িয়ে কি দেখা করতে যাব? লতিকা আর একবার ঠোঁট উল্টাল। রেখার মা এসে বলল। পরিতোষ যে ঘরে বসে চা খাচ্ছিল সেটাকে মোটামুটি ভাঁড়ার ঘরই বলা যায়। আবার তার মধ্যেই খাবার টেবিল, চায়ের সরঞ্জাম। বাইরের দিকে একখানা ভালো ঘর আছে, যেটাকে লতিকা সুচারুভাবে ড্রয়িং রুম রূপে সাজিয়ে রেখেছে। বাড়ির মধ্যে একখানা ঘর অন্তত থাকুক, যেখানে সভ্যভব্য অতিথি অভ্যাগতকে বসানো যায়। সে ঘরেই টেলিভিশন, সে ঘরেই বুক র্যাক এবং নানাবিধ শৌখিন জিনিসের সমাবেশ।
সে ঘরে নয়নপুরের বরদাকে বসাবার কথা নয়, কিন্তু বুদ্ধিহীন রেখার মা আগে সেখানেই বসিয়ে তবে খবর দিতে এসেছে। বসাবে না? শুনল যখন মেসোমশাইয়ের লোক দাদা, তখনই তো ভক্তি উতলে উঠেছে। পরিতোষ শুকনো মুখে বলল, এ সময়ে হঠাৎ কেন কে জানে? কেন আবার? লতিকা আবার নিজস্ব ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল, মুখে ধান শুকিয়ে ধানাই পানাই করে দুঃখের গাথা গেয়ে কিছু 2 পয়সার ব্যবস্থা করা। শুনবে এখন গ্রামে গঞ্জে এখন বাস করা দায়, জমিতে ধান নেই, পুকুরে মাছ নেই, বাড়িতে চালে খড় নেই, এ তো পড়েই আছে। কথাগুলো যে পরিতোষের কানে মধু বর্ষণ করল তা নয়, তবে পরিতোষ যে ছিটকে উঠে প্রতিবাদ করল তাও তো নয়। পরিতোষ শুধু মনে করতে চেষ্টা করল কবে কোন সূত্রে বরদা কাঁদুনি গেয়ে 2 পয়স হাতিয়ে গেছে। বরদা নামক সেই প্রাণখোলা হাসি দীর্ঘকায় মানুষটার সঙ্গে ঠিক ওই বিশেষণগুলো কি মানানো যায়? অথচ পরিতোষ লতিকার মুখের ওপর বলে উঠতেও তো পারল না, কবে কোন দিন বরদা আমার কাছে এসে হাত পেতেছেন লতিকা? না, বলতে পারল না। কে জানে কোন অমোঘ নিয়মে লতিকার মুখের ওপর স্পষ্ট সত্য কথাটা শুনিয়ে দেবার সাহস নেই পরিতোষের। কোনো ব্যাপারেই নয়। লতিকা যখন অনায়াসে রেখার মার রেখাটাকে বলে, এই মা আসতে পারবে না, খবরটি দিয়ে পালাচ্ছিস যে, বাসনগুলো মেজে দিয়ে যা, তখন পরিতোষ বলতে পারে না, কি আশ্চর্য, ওইটুকু মেয়েটা আমাদের টুকাইয়ের থেকেও ছোট, ও অতগুলো বাসন মাজতে পারে? বড়জোর হয়তো সাহস ভর করে বলে, ও যা বাসন মাজবে তা তোমার পছন্দ হবে? লতিকার অবশ্য কথার মর্মার্থ বুঝতে আটকায়নি, কারণ সাপের হাঁচি বেদে চেনে। তাই লতিকা রোদাব গলায় বলে, হবে কি না সে আমি বুঝব, না হওয়া পর্যন্ত ছাড়ব না কি? আবার অন্যদিকে পরিতোষের পরিচিত কেউ বেড়াতে এলে লতিকা যখন অবলীলায় বলে, চা চা ফা হবে না এখন, 2টো মিষ্টি আনিয়ে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তখন পরিতোষের এমন সাহস হয় না যে বলে, চা তো তোমাদের সারাক্ষণই হচ্ছে বাবা, আমার একটা বন্ধু এলেই। না, তেমন সাহস হয় না পরিতোষের। লতিকা যদি স্বেচ্ছায় কিছু করে কৃতজ্ঞতায় বিগলিত হয় এবং বারবার লতিকার তৎপরতার আর বিবেচনার কথা উল্লেখ করে, তাই বলে উঠতে পারা সম্ভব হলো না পরিতোষের। কবে আবার বরদা আমার কাছে? কে জানে কেন পরিতোষের মধ্যে এমনই একটা অনধিকারীর আর অপরাধীর ভাব। বিশেষ করে নয়নপুর সম্পর্কিত কথা উঠলেই পরিতোষ যেন চোর। তবু এখন পরিতোষকে মনে মনে সাহস সঞ্চয় করতে হচ্ছে, আর সেটুকু করে ফেলেই সমস্ত সহানুভূতিটুকু লতিকার দিকে ঢেলে বলে উঠতে হলো, তা এ সময় যখন এসে হাজির হয়েছেন তখন তোমার তো বেশ ভালোই কাজ বাড়ল, না খাইয়ে তো আর, অথচ তোমার তো শুনছি কদিন থেকে গ্যাস ফুরিয়ে বসে আছে। লতিকা একটু বিদ্রূপের হুল ফোটানো হাসি হেসে বলে, গ্যাসই ফুরোক আর শ্বাসই ফুরোক, তোমার দেশের বরদা যখন, তখন ষোড়শোপচারের নৈবেদ্যি সাজাতেই হবে। ভবতোষ এসে বসে আছেন। পরিতোষ মনে মনে রীতিমতোই চাঞ্চল্য বোধ করছে, কিন্তু এদিকটার অবস্থাটি একটু আঁচ করে না গেলেও তো স্বস্তি নেই। নিশ্চিন্ত হয়ে গিয়ে গল্প করতে বসে যাবেন, আর লতিকা হয়তো শুধু 4টি বাজারের খাবার আনিয়ে সাজিয়ে দিয়ে অতিথি সৎকারের পাট মিটোবার তাল করবে। অথচ ওরা গ্রামের মানুষ, শহর বাজারের খাবারকে খুব ভয়ের এবং অবজ্ঞার চোখে দেখেন। কদাচ কখনো যখন আসেন, মানে আগে এসেছেন, বেশিরভাগ দুপুরের গাড়িতে এসে বিকেলটা থেকে সন্ধ্যের সময় চলে গেছেন। তা কখনো কি পরিতোষ মনের জোর করে বলে উঠতে পেরেছে, রাতটা থেকে যাও না বরদা, সকালের গাড়িতে চলে যেও, রাতে বেশ জমিয়ে গল্প করা যাবে।
না, সে জোর কখনো খুঁজে পায়নি পরিতোষ ভট্টাচার্য নামের সরকারি অফিসের একটি মাঝারি অফিসার। শুধু কথাগুলো মনের মধ্যে পাক খেয়েছে। এমনকি একান্ত বাসনা সত্ত্বেও লতিকার কাছে প্রকাশ করতে পারেনি। দুখানা লুচিফুচি ভেজে খাইয়ে দিলে হতো বোধ হয়। ওর আবার বাজারের খাবারে জুজুর ভয়। না, সেসব বলাটলা হয় না। আর ভবতোষ নামের মানুষটা জল খাবারের থালাটা হাতে নিয়ে বলেন, না, তোদের এই এক ফ্যাশন বাবা, গাদাগুচ্ছির পয়সা খরচ করে এক গাদা বাজারের খাবার আনিয়ে খাওয়াতে না পারলে যেন আদর যত্ন করা হয় না। এর থেকে যদি বৌমা তোদের রুটি তরকারি থেকে দুখানা চায়ের সঙ্গে দিয়ে দিত, খেয়ে আরাম হতো। এইসব সিঙাড়া কচুরি শুধু অম্বলের কুঠি। পরিতোষ না তাকিয়েও একখানি বেজার মুখের ছবি দেখতে পায়। পরিতোষ আবহাওয়া বদলাতে তাড়াতাড়ি বলে ওঠে, তোমার আবার অম্বল কি গো বর্দা? লোহা খেয়ে লোহা হজম করবার শক্তি ছিল না? হা হা করে হেসে ওঠেন ভবতোষ। বলেন, ছিল, অর্থাৎ অতীত। এখন আর নেই রে ভাই। এক সময় তো লোহার রডও দুহাতে চেপে বাঁকাতে পারতুম, সাঁতরে গঙ্গার এপার ওপার হতুম। এখন আর সে রামও নেই, সে অযোধ্যাও নেই। গঙ্গার যা হাল হয়েছে, নাইতে নামতে রুচি হয় না। তা একদা রাম অযোধ্যা দুই ছিল। ভবতোষ ছিলেন পাড়ার হিরো। গ্রামে লাইব্রেরি করেছেন, জিমন্যাস্টিকের ক্লাব খুলেছেন, ফুটবলের টিম গড়েছেন এবং যতটা পেরেছেন পরোপকার করে বেরিয়েছেন। পরিতোষের ছেলেবেলার চোখের সেই উজ্জ্বল ছবিটি পরিতোষের হৃদয় কন্দরে ছিল অনেক দিন পর্যন্ত। তবে এখন দেশের অবস্থা বদলে গেছে। বদলে গেছে সেই সহজ আনন্দের দিনগুলো। বদলে গেছে পরিতোষও। সে মূল্যবোধও আর নেই। তবু মানুষটাকে দেখলেই কেমন যেন একটা অস্বস্তি ভাব, যেন কতক্ষণে মান বাঁচিয়ে চলে যাবেন সেই চিন্তা। তবে লতিকা এমন অসভ্য মেয়ে নয় যে গুরুজনের মান না বাঁচিয়ে কথা বলবে। ভাসুর সদর চৌকাঠ পার হয়ে যাবার আগে কোনো দিনই বলে ওঠে না যে, এদিকে তো বাজারের খাবারে এত ব্যাখ্যানা, চেটেপুটে খেয়েও তো নেওয়া হলো সব। আর এই এখন এই যে বলছে গ্যাস ফুরোক আর শ্বাসই ফুরোক, সে কি আর এমন স্বরে বলেছে যে বাইরের দিকের সেই ঘরটা পর্যন্ত স্বরটা পৌঁছবে? পরিতোষের অবশ্য স্বভাব ঠিকই নিচু স্বরে। তার কথা দেয়ালের ওপারে যায় না। সেই স্বরে ব্যস্ত হয়ে বলল, আহা, অনেক রকম করবার কি দরকার? বাড়িতে যা রান্না হয় তাই দেবে। এখন তো বলা হচ্ছে, তখন খুঁত খুঁত করবে। দুখানা বেগুনি ভেজে দিলে হতো, বর্দা বেগুনিটা খুব প্রেফার করেন। আরে না না, ওসব কিছু করতে হবে না। গ্যাস নেই সেটা জানিয়ে দিলেই হবে। ঠিক আছে, দয়া করে আবার বাজার টাজার ছুটতে যেও না টাটকা মাছ আনতে। ফ্রিজে মাছ রাখা দেখে তো সেবারে তোমার দাদা নাক ছিটকেছিলেন। পয়সা খরচ করে 7 বাসি মাছ খাবার জন্যে কিনলি তো এটা, জানি। শহরে বাস করলেই শহুরে চাল ছাড়া গতি নেই। 5 জনের সামনে মুখ থাকে না বলে কি পেঁচিয়ে পেঁচিয়ে হাসি। বর্দার সঙ্গে পেঁচিয়ে হাসিটা ঠিক মানাতে না পারলেও অভ্যস্ত নিয়মে অপ্রতিবাদেই কথাটা হজম করে পরিতোষ এবং একটু ব্যস্ত গলায় বলে, যাই। এই সময় রেখার মা এসে দাঁড়ালো। বলল, মাসিমা, কি হলো আপনাদের? উনি আমায় বললেন যে। কি গো বাছা, বাড়িতে খবর দাওনি? আর খবর দেবার কি আছে, ঘরের লোক, চলো যাই। রেখার মা একটু ঢোক গিলে বলল, তা পাছে হুটপাট ঢুকে আসে তাই বললুম। হ্যাঁ, খবর দিয়েছি তো। এখন মেসোমশাই বাথরুমে আর মাসিমা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে? লতিকা হিহি করে হেসে ফেলে বলে, খুব বানাতে শিখেছিস তো। কি ভাগ্যি বলিসনি মাসিমা ধ্যানে বসেছেন। যাকে বলে ভালো করেছিস। রেখার মা কিন্তু খুশি না হয়ে বেজার গলায় বলে, তা না বানিয়ে উপায়?
একটা মানুষ দেশঘর থেকে এসে হাপিত্যেশ হয়ে বসে রইল, আপনাদের আর দেখাই নাই। এইমাত্র রেখার মার বুদ্ধির জন্য মনটা প্রসন্ন হয়ে উঠেছিল, সেটা উপে গেল লতিকার। উফ, এইসব চতুর্থ শ্রেণী কর্মচারীদের বলবোলাও এত বেড়ে যাচ্ছে। বলল, আচ্ছা যাও, বলগে আসছেন। পরিতোষ তাড়াতাড়ি বলে, যাই। লতিকা গলার স্বর আরও নামিয়ে বলল, গোড়া থেকেই একটু শক্ত হয়েও, ঘরের টিভি দেখে আবার একবার দেখো, জ্বলবে। ভাববেন ভাই খুব বড়লোক হয়ে উঠেছে। কলকাতার বাজার দরটা একটু তুলো। আর ওটা যে ইনস্টলমেন্টে কেনা হয়েছে সেটাও কথার ছলে শুনিয়ে দিও। তোমার তো আবার একটু সুখে আরামে থাকতেও অপরাধ বোধ, যেন চোর দায়ে ধরা পড়েছ। দেখি তো ভাবভঙ্গি। পরিতোষ মনে মনে বলল, আমার তো সব দিকেই চোর দায়ে ধরা পড়া অপরাধ বোধ, তা সে তো মনে মনে। লতিকা ততক্ষণে কথা শেষ করেছে। দেশের জমি জমা, বাগান, পুকুর সব কিছুতেই তো তোমারও ভাগ আছে, তার সেসবের উপসত্ত্ব কিছু পাচ্ছ? সবটাই তো ওরা। সে তো ঠিক, বলে লতিকার বাক্যমালাকে আর এগোতে না দিয়ে নিজেই এগিয়ে যায় পরিতোষ। ঢুকে এসে দেখল ভবতোষ জানলায় দাঁড়িয়ে রাস্তা দেখছেন। একটা আরাম বোধ হলো। প্রথমেই এতক্ষণ অপেক্ষারত মানুষটার মুখোমুখি হতে হলো না। পিছন থেকে বলে উঠল, কি বরদা, এ সময় কোন গাড়িতে? ভবতোষ মুখ ফেরালেন। নিজস্ব দরাজ গলায় বলে উঠলেন, অবাক হয়ে গেছিস তো? আরে ভারী সুবিধের একটা বাস সার্ভিস নতুন খুলেছে নয়নপুর থেকে। আসলে বাজার গাড়ি, তবে চেনা জানা 2-4জনকে ফরেরাই নিয়ে নেয়। ভোর 5টায় ছাড়ে আর 6:30টায় একেবারে এসপ্ল্যানেডে এসে পৌঁছয়। ইতিমধ্যে পরিতোষ একটা প্রণামের মতো করে ফেলেছে এবং ভবতোষ থাক থাক বলে একবার জাপটে ধরে ছেড়ে দিয়েছেন। যদিও আগের স্বাস্থ্যের এবং শক্তির কিছুই নেই, তবু কাঠামোখানা তো আছে। জাপটানির সময় পরিতোষের মাথাটা ভবতোষের চিবুকের নিচে পর্যন্ত পৌঁছায়নি এবং শরীরটা মালুম পেয়েছে। ছেড়ে দেবার পর কথা শেষ করলেন ভবতোষ, বাসটা হয়ে পর্যন্তই মতলব করছিলাম একটা রবিবার দেখে একবার চলে আসি, ভোরে ভোরে ঠান্ডায় ঠান্ডায়। তো চিঠি ফিটি তো দিস না 7 জন্মে, চিরকেলে গেঁতো। আছিস কেমন বল? কতদিন দেখা হয়নি। পরিতোষ বলল, ওই চলে যাচ্ছে একরকম। তবু তো তোমরা আছো ভালো, কলকাতার যা অবস্থা। আমরা আছি ভালো? আবার হা হা করে হেসে ওঠেন ভবতোষ। বলেন, কথাটা বলেছিস ভালো। সেই যে কবিতা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এ তাই। তুই এই বলছিস আর আমরা বলছি তোরা আছিস ভালো। ভবতোষ কিন্তু পরিতোষের সাজানো ঘর এবং টিভির দিকে না তাকিয়েই বললেন কথাটা। বললেন, তোর ছেলেবেলায় দেখা সে নয়নপুর আর নেই রে ভাই। নয়নপুর, ঝামেটপুর, বাদু সব ধ্বংসপাড়া হয়ে গেছে। পলিটিক্স ঢুকে গ্রামগুলোকে শেষ করেছে, মানুষগুলোকে অমানুষ করে তুলেছে। সবাই শুধু ধান্ধার তালে আছে। একদিকে অপারেশন বর্গা, একদিকে গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে পার্টির দলাদলি। শান্তি বলে আর কিছু নেই। দাদারা মদত দেয়, পুলিশে চোখ বুজে থাকে। সেই যে আমাদের দিনু কীর্তনী গান গাইতো, মনে আছে তোর? রাজার নন্দিনী প্যারি, যা করিস তাই শোভা পায়। এও হয়েছে তাই। পরিতোষ আর এর উত্তর কি দেবে, তাই প্রসঙ্গ পাল্টায়। বলে, তোমার স্কুলের খবর কি? স্কুল? হায় কপাল, তা জানিস না বুঝি? মাস 6 হলো 60 বছর বয়সের ছুতোয় রিটায়ার করিয়ে দিয়েছে তো। এখনকার আইন টাইন কেমন জানিস? ভালো করতে জানি না, মন্দ করতে জানি।
এদিকে জরাজীর্ণ স্কুল বিল্ডিংখানার দালান ধসে পড়ছে, বর্ষায় ক্লাসরুমে জল পড়ছে, কর্তাদের কাছে বলে বলে হদ্দ, তা সেদিকে কেয়ার নেই। আইন জারি হয়ে গেল, বুড়ো হাবড়া মাস্টারদের আর রাখা চলবে না, খেয়ে দিয়ে দাও তাদের। 60 বছর বয়স হলে নাকি বুদ্ধি ঘোলা হয়ে যায়। অথচ মনে কর আমাদের শ্যামবাবু 70 বছর পর্যন্ত দাপটে পড়িয়ে গেছেন। কি সেই পড়ানো! এখনও ভাবলে রোমাঞ্চ আসে। নয়নপুর হাই স্কুলের প্রথম থেকে পড়িয়েছেন। তখন তো আর এসব আইন ছিল না। বলতে বলতে উদ্দীপ্ত হন ভবতোষ, বলতেই থাকেন, আরে বাবা, দেশের ভোটদাতারা যদি হঠাৎ আইন জারি করে বসে বুড়ো হাবড়াদের মন্ত্রী থাকা চলবে না, তাহলে কজন টিকবি তোরা? যত সব ঘাড় নড়বড়ে বুড়োরাই তো গদি আঁকড়ে বসে আছে। শ্বাস উঠছে তবু নির্বাচনে দাঁড়াচ্ছে, যেন তাদের আর বয়স হলে বুদ্ধি ঘোলাটে হয়ে যায় না, 72 ধরে না। সবাই ভগবানের বরপুত্তুর। আসল কথা হচ্ছে, এসব আইন জারির উদ্দেশ্য হচ্ছে নিজেদের পেটোয়া লোকেদের জন্য জায়গা খালি করা। যাকে মরুগে, দিন দিন অ্যাটমসফিয়ার যা হয়ে উঠছিল, মান মর্যাদা রেখে কাজ করা দায় হয়ে উঠেছিল। তবে নয়নপুর হাই স্কুলের 12টা বেজে গেছে। আরে বাবা, মাস্টারদের যদি ছেলেদের বিদ্যেসাধ্যি শিক্ষা না দিয়ে উদ্দেশ্য হয় শুধু পার্টি পলিটিক্স শিক্ষা দেওয়া, তাহলে? ভবতোষ মাস্টারের বাচনভঙ্গি এই, যদি কোনো প্রসঙ্গে উদ্দীপ্ত হয়ে ওঠেন তখন এমনভাবে কথা বলেন যেন প্রতিপক্ষ সামনে দাঁড়িয়ে। কিন্তু সত্যি যে সামনে দাঁড়িয়ে আছে তার কানের মধ্যে কি এত সব জোরালো কথাগুলো ঢুকছে? না, ঢুকছে না। তার কানে একটু আগে শোনা যে খবরটা বুকে ঠাঁই করে হাতুড়ি বসিয়েছে, তার ধাক্কাতেই কান আর কাজ করছে না। মনের মধ্যে ঝনঝন করছে সেই হাতুড়ির শব্দটা। মাস 6 আগে রিটায়ার করিয়ে দিয়েছে। তার মানে লতিকার অনুমানই সত্যি। তাহলে কিভাবে সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়? এই সময় লতিকা ঘরে ঢুকল। এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে একটা রেকাবিতে 2টো গুলি রসগোল্লা আর 2খানা বিস্কুট। সেন্টার পিসের ওপর সাবধানে সেটি নামিয়ে রেখে হেঁট হয়ে একটু প্রণাম করে বলল, ভালো আছেন তো বড়দা? প্রভাত সূর্যের মতো মুখ। পরিতোষ হাঁ করে তাকায় সেই মুখের দিকে। লতিকা বলে চলে, রান্নাঘরে গ্যাস ফুরিয়ে বসে আছে, তাই চা আনতে এত দেরি। তো আপনি তো বাজারের খাবার পছন্দ করেন না, তাই শুধু এই আনলাম। জনতা জেলে কোনো মতে চায়ের জলটা হলো, এরপর উনুন জেলে তবে রান্না বান্না। ভবতোষ ব্যস্ত হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এই তো বেশ। উনুন জ্বালা যে একটা ভয়াবহ ঘটনা সেটা তেমন অনুধাবন করতে পারলেন না বলেই বোধ হয় সে বিষয়ে কিছু বললেন না। লতিকা আর এক ম্যাজিক দেখালো। পরিতোষের দিকে তাকিয়ে অমায়িক গলায় বলল, ছুটি রয়েছে তো, একবার বাজার যাও দেখি, যদি ভালো ফ্রেশ মাছ পাও। বড়দা তো আবার ফ্রিজের মাছ তেমন করেন না। ইলিশ পেলে তো খুবই ভালো হয়, অবশ্যই 60-এর নিচে কিলো হবে না। না হোক, নয়নপুরে বোধহয় ইলিশ টিলিশ পাওয়া যায় না। একদিন আমরাও না হয় বড়দার অনারে ইলিশ খেয়ে নেব। ভবতোষ খুব ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না না, আমার জন্য এসব কিছু করতে হবে না, আমি মানে। লতিকা বলে, না না, কতদিন পরে এলেন। পরিতোষ কি স্বপ্ন দেখছে? নিশ্চয় তাই, না হলে এখনও কেন শুনতে পাচ্ছে, আহা, ইলিশের মাথা দিয়ে জম্পেশ করে পুঁইশাক চচ্চড়ি, কতদিন যে খাওয়া হয়নি। বড়দা, আপনি ইলিশের মাথা দেওয়া পুঁইশাক চচ্চড়ি ভালোবাসেন না? ও বাবা, বাসি না আবার, তো পাচ্ছি কোথায়? উঠোনে না হয় পুঁইয়ের বৃন্দাবন, কিন্তু ইলিশ না, আমি ভুলে গেছি। নয়নপুরের যে কি হাল হয়েছে আজকাল, যদি দেখতে। তা পরিতোষ,
তোদের এখানে তো পাওয়া যায় বাবা। বৌমা যখন এত ভালোবাসেন। বৌমা অভিমান ভরে বলে ওঠেন, বলুন না আপনার ভাইকে, দিন দিন এত কিপটে হয়ে যাচ্ছে। পরিতোষ নিঃশ্বাস ফেলে। কিপটেই বটে, বাজারটি কি পড়েছে তা যেন জানে না। কি বলবো বড়দা, কিভাবে যে সংসার চালাতে হচ্ছে তা ভগবানই জানেন। এই যে তোমার বৌমার বড় স্বাদ মেটাতে ওই টিভিটি আনা হয়েছে, তার জন্যে খেসারত দেওয়া হচ্ছে সব দিকে ছাঁটাই করিয়ে। এর ওপর আবার একই সঙ্গে দুই ছেলের পরীক্ষার ফি দেবার দিন এসে পড়ল। কোথা থেকে যে দেব ভেবে কুল পাচ্ছি না। বলতে বলতে বেশ আত্মপ্রসাদ অনুভব করে পরিতোষ। যাক বাবা, লতিকা পরে বলতে পারবে না তুমি তেমন শক্ত হওনি। ছেলেদের নাম শুনেই যেন সচকিত হলো ভবতোষ। বলে ওঠেন, আরে তাই তো, কই তারা? তিনটের কাউকেই তো দেখছি না। পরিতোষ এদিক ওদিক তাকিয়ে বলে, এখনও বোধহয় ওঠেনি। অ্যাঁ, সে কি, এখনও ওঠেনি? এতখানি বেলা? না না, ভেরি ব্যাড। এমন বদ অভ্যাস তো ভালো না। পরিতোষ পরিস্থিতি সামাল দিতে বলে, মানে রবিবার পেয়েছে তো, তাছাড়া রাত জেগে পড়ে পড়ে ভোরের দিকে। ভবতোষ দরাজ গলায় বললেন, তা হোক বৌমা, ওদের উঠিয়ে দাও গে মা। বাবা বলতেন রোদ ওঠার পর ঘুমোলে আয়ুক্ষয় হয়। তা পরীক্ষাটা কার কি? ওই তো শুভ ধ্রুব দুটোরই একই সঙ্গে মাধ্যমিক। শুভটা একবার ক্লাসে উঠতে না পারায়। লতিকা ফোঁস করে উঠে বলে, ক্লাসে উঠতে পারেনি ইচ্ছে করে নয়, অসুখের জন্যেই। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আর টুকাইয়ের তো রোজই পরীক্ষা। ও বাবা, তিনি আবার এত বড় হয়েছেন? কই বৌমা, ডাকো ডাকো দেখি, আমার আবার আজ একটু তাড়া আছে। তাড়া আছে? এই কি স্বর্গীয় ভাষা! লতিকা তো ভাবলই, হয়তো পরিতোষও ভাবল। সারাদিন ব্যাপী একটা সামাল দেওয়ার খাটুনি থেকে রেহাই পাওয়ার আশ্বাসে। দিব্যচক্ষে তো দেখতেই পাচ্ছে লতিকার বেজার মুখ, ছেলে মেয়েদের অবজ্ঞা মিশ্রিত বিদ্রূপ হাস্যরঞ্জিত মুখ, তার সঙ্গে বিরক্তিও, যেটা আগে আগে দেখেছে। লতিকা এখন যে কোন ভাবনায় এমন গায়ে পড়া ভক্তি গদগদ হচ্ছে আর দরাজ হচ্ছে, সেও তো একটা রহস্য। মানে মানে চলে গেলেই হাঁপ ছেড়ে বাঁচা যায়। এ তো আর লতিকার মিলিটারি মেজদাটি নয় যে কদাচ কখনো এসে পড়লে বাড়িতে সাড়া পড়ে যাবে। লতিকা কৃতার্থমন্য হবে, ছেলেমেয়েরা মামার মহিমা কাহিনী শুনতে শুনতে বিগলিত হবে, আর রান্নাঘরে জামাই আদরের সমারোহ পড়ে যাবে। এ পরিতোষের গাইয়া দাদা। তবু ক্ষীণভাবে বলল পরিতোষ, তারা আছে মানে? না খেয়েই চলে যাবে নাকি? ভবতোষ বিপন্ন গলায় বলেন, সেই তো মুশকিল। তোর বৌদি দিদিটি যে অবিরতই পত্রাঘাত করেন 7 জন্মে আসি না বলে, এবারে একেবারে বাক্যদত্ত করিয়ে দিয়েছেন কলকাতায় এলে যেন ওনার কাছে উঠি, খাওয়া দাওয়া করি। কথা না রাখলে আবার তোর বৌদির গোঁসা হবে। তাছাড়া ওই দিদির বাড়ি যাওয়ার একটি মোক্ষম কারণও আছে। তোর বৌদির একটি অর্ডার। কী রে, এতক্ষণে জমিদার বাবুদের ঘুম ভাঙল? ওরে বাবা, রাত জেগে পড়ার থেকে ভোরে উঠে পড়া অনেক ভালো। ভোরে মাথা পরিষ্কার থাকে। বলছিলাম তোদের মাকে, আমার বাবা বলতেন রোদ ওঠার পর ঘুমোলে আয়ুক্ষয় হয়। আরে মা লক্ষ্মী, আয় আয়, কত লম্বা হয়ে গেছিস রে। পরিতোষের 2 ছেলে এবং মেয়ে হাই তুলতে তুলতে এবং চোখ রগড়াতে রগড়াতে এসে দাঁড়িয়েছে। পরিতোষ প্রত্যাশা করছিল লতিকা বোধহয় প্রণাম করতে ইশারা করবে, কিন্তু সে প্রত্যাশা পূরণ হলো না। দেখল লতিকাও একটা হাই তুলল।
বোধহয় স্বস্তির হাই। ছেলে মেয়ে তিনটে কয়েক সেকেন্ড ঠ্যাঙা হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ উল্টো পাক খেয়ে যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিয়ে বেরিয়ে গেল। পায়জামার পা এবং ঝুলে থাকা দড়ির লটপটানি দেখে অবাক হয়ে যেতে হয়। এই অবস্থাতে কি আছাড় না খেয়ে নিরাপদে হেঁটে যেতে পারল? লতিকা উঠে দাঁড়িয়ে আদুরে অভিযোগের গলায় বলল, বড়দা, তাহলে থাকছেন না তো? আশা করছিলাম আপনার অনারে একদিন সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া হবে। কপালে নেই। আর একটু চা খাবেন? ভবতোষ বললেন, না না, বারবার চা খাওয়া ধাতে সয় না। লতিকা ভিতরে ঢুকে গেল বুক থেকে পাহাড় নামার অনুভূতি নিয়ে। এরপরও কি আর ভাইকে একা পেয়ে কিছু চেয়ে বসতে পারবেন? কিন্তু লতিকার হিসেবের ভুল। চেয়েই বসলেন ভবতোষ মাস্টার। ভাইয়ের হাতটা ধরে চাপা আবেগের গলায় বললেন, আমার একটা কথা রাখতে হবে পরি। মোটা খদ্দরের পাঞ্জাবির ভিতর ঘরের বুক পকেট থেকে একগোছা নোট বার করে গভীর নির্বেদের গলায় বললেন, এটা রাখ। খান আষ্টেক 100 টাকার নোট। জোর করে ধরিয়ে দিতে যান পরিতোষের হাতে। হতভম্ব পরিতোষ হাঁ করে বলে, রাখব মানে? এতক্ষণে আবেগরুদ্ধ ভবতোষ মাস্টার নিজের ফর্মে চলে এসেছেন। সেই সহজতায় বলেন, রাখবি মানে রাখবি, এর আবার মানে কি রে? তবু পরিতোষ বোকাটে গলায় বলল, রেখে তারপর? হা 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 হা। তারপর আবার কি? হা 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 হা। খরচ করবি। তোমার রাখার টাকাগুলো আমি খরচা করব? কি আশ্চর্য! তোমার টাকা আমার টাকা আবার কি রে পড়ি? দরকারের সময় খরচা করবার জন্যেই তো টাকা। এখন পরিতোষও ফর্মে আসে। টাকাটা তুমি আমায় দেবে বলে নিয়ে এসেছিলে? আহা, কি মুশকিল! আমি কি তাই বলেছি? এসেছিলাম একটা ফালতু ব্যাপারের জন্যে, সে এমন কিছু না। তুই নে তো, চটপট তুলে ফেল বাবা। মানি বাবুদের চোখে পড়লে হয়তো মানের হানি হবে। জানি তো আজকালকার ছেলেপুলেকে। ভবতোষ মাস্টার একটা ফালতু কাজের জন্যে 800 টাকা নিয়ে কলকাতা সফরে এসেছেন। কথাটা বিশ্বাসযোগ্য? পরিতোষ ঠান্ডা গলায় বলে, সেই ফালতুটা কি তাই শুনি? আরে বাবা, বলিস কেন? তোর বৌদির ওই দিদির বড় ছেলেটা বুঝি চাকরি বাকরি না পেয়ে একটা স্টিলের ফার্নিচারের দোকান করেছে। আর যেই সে খবর কানে গেছে তোর বৌদির, অমনি মনে পড়ে গেছে জীবন ভোর নাকি ওর একটা লকারওয়ালা স্টিলের আলমারির স্বাদ। বোঝো ব্যাপার। একেই বলে কি না, শুনল সারা তো নিল পাড়া। সারা জীবন মনে পড়ল না যে এই বোনপো দোকান দিল। আসলে খুব নাকি বুঝিয়েছে বিনা লাভে দেবে, ভালো জিনিস দেবে। শুনিস কেন ওসব কথা? বরং মাসিকেই বেশি করে ফাঁসিতে লটকাবে। জানা আছে সব তো। ভাবলাম যাকগে, মরুকগে মেটাক সাধ। রিটায়ারের সময় গোটা কতক টাকা পাওয়া গিয়েছিল। পরিতোষ গম্ভীর গলায় বলে, আমায় মাপ কর বড়দা। মাপ করব? ভবতোষ আহত গলায় বলেন, তার মানে তুই আমায় পর ভাবিস? না না। পরিতোষের গলাটা হঠাৎ ভাঙা ভাঙা শোনায়। বৌদির চিরকালের স্বাদ? ছাড় তো, মেয়ে জাতটার স্বাদের কথা বাদ দে। স্বাদের যদি কোনো মাথা মুন্ডু থাকে। চিরকেলে স্কুল মাস্টারের বাড়ি, শুধু দুটো বুড়ো বুড়ির সংসার। কি এত রাজ ঐশ্বর্য আছে রে যে একটা লকারওয়ালা স্টিলের আলমারি না হলে চলবে না? আমাদের যা কিছু সম্পদ সম্পত্তি তা এই আলমারির মধ্যে রাখা থাকে রে পড়ি, বুঝলি? বলে সহাস্যে আপন বুকের ওপর একটি চাপড় মারেন ভবতোষ। বড়দা? আহ, সেই বাচ্চাবেলার মতো বড়দা বড়দা।
বলি, তোর এই চারদিকে টানাটানির সময়, ছেলেদের পরীক্ষার ফি লাগবে, দুশ্চিন্তায় সার হচ্ছিস, এর থেকে তোর বৌদির স্টিলের আলমারিটাই জরুরি হলো? এতক্ষণ শুনলে আশাপূর্ণা দেবীর লেখা গল্প স্টিলের আলমারি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।